রুনু, রুনু। বাইরে থেকে একটা ডাক শুনে চোখটা খুলে গেল মেয়েটির। ধরফর করে বিছানায় উঠে বসে জানালার দিকে তাকাতে দেখতে পেল জানালার একটা পাল্লা কখন যেন খুলে গেছে। অল্প হাওয়ায় সেই পাল্লাটা মাঝে মাঝে দুলছে। বিছানার ওপর শুয়ে থাকা ঘুমন্ত মায়ের দিকে একবার তাকিয়ে দেখে নিল সে। তারপর আবার জানালার দিকে তাকালো। পাল্লাটা যখন খুলে যাচ্ছে তখন বাইরে থেকে চাঁদের আলোটা ঘরে এসে পড়ছে, যেন বন্ধ হওয়ার সাথে সাথে ঘরের ভেতরটা অল্প অন্ধকার হয়ে আসছে। একপাশে একটা অল্প পাওয়ারের আলো ঘরে জ্বলছে, কিন্তু তাতে গোটা ঘর ভালোভাবে আলোকিত হওয়ার কথা নয়। কিন্তু এখন তাকে ডাকল কে? কথাটা মনে মনে ভাবার সঙ্গে সঙ্গে আবার বাইরে থেকে যেন চেনা একটা গলা ডেকে উঠল, রুনু, বাইরে আয়। রুনুর বয়স মাত্র 10, কিন্তু এই বয়সেই সে কিন্তু বেশ ডান পিটে। গ্রামের আর 5টা মেয়ের চেয়েও বেশি। গ্রামের লোকেরা বলে আসলে মা যেমন তার মেয়েও তেমন। রুনু আরও একবার পেছনের দিকে ঘুরে তাকায় বিছানায় শুয়ে থাকা তার মায়ের দিকে। তার মা তখন অঘোরে ঘুমিয়ে। মনের মধ্যে একটা দোটানা চলতে থাকে তার। একবার ভাবে এই এত রাতে তাকে কেন ডাকছে মাধবী। আবার মনে করে যদি তার মা কোনোভাবে ঘুম থেকে উঠে যায় তাহলে এত রাতে বাইরে যাওয়ার জন্য তো। কিন্তু রুনু জানে তার মা ঘুমিয়ে পড়লে তার ঘুম সহজে ভাঙে না। তাছাড়া সারাদিন এটা ওটা করতে করতে মা ক্লান্ত হয়ে পড়ে। কিন্তু এখন কি করবে সে? মনের মধ্যে দোটানা চলছে। এদিকে জানলাটা আরো খানিকটা খুলে এসেছে। চাঁদের আলো হুড়মুড় করে এসে ঢুকছে ঘরে। তবে গাছের নিচে দাঁড়িয়ে থাকা মাধবীকে স্পষ্ট দেখা যায়। সে আবার বলল, রুনু, এই রুনু, বাইরে আয় না। খেলার সঙ্গীর এই আকুল আহ্বান আর উপেক্ষা করতে পারল না রুনু। তাড়াতাড়ি জানলাটা বন্ধ করে দিয়ে পা টিপে টিপে দরজার কাছে গেল। দরজাটা খুলতে তাকে বেশি বেগ পেতে হলো না, কারণ দরজায় ছিটকিনিটা মাঝামাঝি জায়গায়। ছিটকিনিটা আস্তে আস্তে খুলে বাইরে বেরিয়ে এসে তারপর দরজাটা আবার বন্ধ করে দিল সে। পাশাপাশি 2টো ঘর পেরিয়ে বারান্দার কাছে এলো প্রথমে। তারপর বাইরে পা রাখতে বুঝতে পারল রাত গভীর। আকাশের চাঁদ তারা ঝলমল করছে। চাঁদের আলোয় যেন চারপাশটা ভেসে যাচ্ছে। উঠোনের কাছে পা রাখতে একটা ঠান্ডা হাওয়া জাপটে ধরল রুনুকে। কিন্তু এত রাতে তার খেলার সঙ্গী মাধবী তাকে ডাকছে কেন? সে কথা যে তাকে জানতেই হবে। তাই বাইরে বেরিয়ে এসে বাড়িটাকে একবার বেড় দিয়ে পেছনের দিকে শিউলি গাছটার কাছে গিয়ে দাঁড়ালো। ওই তো শিউলি গাছের তলায় মাধবী তখনও দাঁড়িয়ে আছে। রুনু আস্তে আস্তে চাপা গলায় বলল, কি ব্যাপার বলতো? এত রাতে তুই শিউলি গাছের তলায় দাঁড়িয়ে আমায় ডাকছিস কেন? যদি মা একবার জেগে যায় তাহলে কি হবে বলতো? তোর মনে হয় মা জেগে যাবে? কিচ্ছু হবে না। আয়, এখানে আয়, একটা জিনিস দেখাবো। আয় রুনু। রুনু গাছটার একদম কাছাকাছি এসে পড়েছিল। তার ভয় খানিকটা কমে এসেছিল। তাছাড়া মা ঘুমিয়ে পড়লে রুনু মাঝে মাঝে ভোরের দিকেও এমন বেরিয়ে পড়ে। মাধবীও আসে। তারপর দুজনে মিলে গ্রামের বাইরের দিকে যায়। সেখান থেকে ফুল তোলে। বাড়ি ফিরে এলে মা অবশ্য বকে, কিন্তু তাতে খুব একটা ভয় পায় না রুনু। মায়ের শরীর বেশিরভাগ সময় খারাপ থাকে। বেশি চেঁচামেচিও সে করতে পারে না। শুধু সপ্তাহে যে 2টো দিন বাবা বাড়িতে থাকে সেই 2টো দিন যেন একদম অন্য মানুষ হয়ে যায়। শিউলি গাছের একদম কাছাকাছি পৌঁছে গেছে রুনু। কি মনে হতে একবার পেছনের দিকে তাকিয়ে দেখেছিল। তারপরেই সামনের দিকে তাকিয়ে বলতে গেল, বল কি? সঙ্গে সঙ্গে
রুনু কেমন যেন অবাক হয়ে গেল। শিউলি গাছের তলায় কেউ দাঁড়িয়ে নেই। এদিক ওদিক তাকিয়েও সে কাউকে দেখতে পেল না। কিন্তু একটু আগে মাধবীকে সেখানে দাঁড়িয়ে থাকতে দেখেছে। রুনু অবাক হয়েছিল। ভয় পাওয়ার মতো বুদ্ধি তার হয়নি। সে ডানপিটে গোছের চঞ্চল, কিন্তু এমন একটা অদ্ভুত ঘটনায় ঠিক কতটা ভয় পেতে হয় তা বোধহয় তার মস্তিষ্ক তখনও অনুধাবন করতে পারেনি। তাই অবাক হয়ে সে এদিক ওদিক তাকিয়ে ডাকল, মাধবী, মাধবী, কোথায় তুই? মাধবী সাড়া দিল না। শিউলি গাছের তলায় দাঁড়িয়ে রুনু এদিক ওদিক তাকিয়ে কেমন যেন অবাক হলো প্রথমে। তারপরে যখন বুঝতে পারল চারপাশে মাধবী কোথাও নেই, তখন প্রথমবারের মতো কেমন যেন একটা ভয় পেল। যদি মাধবী নাই থাকে তাহলে এত রাতে তাকে বাইরে ডেকে আনলো কে? কথাটা মনে হতেই রুনু ঘরে যাওয়ার জন্য সামনের দিকে পা বাড়াবে, এমন সময় কোথা থেকে যেন একটা চাপা মেয়েলি গলায় হাসির শব্দ শুনতে পেল। রুনু ভয় পেয়েছিল, কিন্তু তখনও মৃত্যু ভয় সে পায়নি। এক মুহূর্তের জন্য বুঝতে পারেনি এই পূর্ণিমার আলোয় ঝলমলে রাতে তার মৃত্যু তাকে জানালা দিয়ে বাইরে ডেকে এনেছে, আর এই শিউলি গাছের তলায় তার জন্য কি অপেক্ষা করছে। শিউলি গাছের তলা থেকে বেরিয়ে আসতে চাইল, ঠিক তখনই তার মনে হলো ঠিক তার পেছন থেকে কেউ যেন তার কাঁধের ওপর একটা ঠান্ডা স্যাঁতস্যাঁতে হাত রেখেছে। আর তার সঙ্গেই দুর্গন্ধে যেন চারপাশটা ভরে গেল। রুনু চিৎকার করে উঠতে যাবে, তার আগেই তার মাথাটা টেনে ধরে কেউ যেন পেছনের দিকে ঘুরিয়ে দিল। রুনুর ছোট্ট শরীরটা অদ্ভুতভাবে বেঁকে পড়ল একপাশে, আর সেইভাবেই রুনু দেখতে পেল এক ভয়ঙ্কর দৃশ্য। ঠিক পেছনের দিকেই শিউলি গাছের সামনে দাঁড়িয়ে রয়েছে একটা কালো অন্ধকারে লিকলিকে ছায়ামূর্তি, আর সেই ছায়াটাই এক হাতে তার শরীরটাকে একপাশে বেঁকিয়ে দিয়েছে। একটা খিলখিলে হাসিতে ভরে উঠল চারপাশটা, আর তার সঙ্গেই সেই চেনা গলায় ছায়ামূর্তিটা বলে উঠল, কি রে রুনু, দেখবি না? তোকে একটা জিনিস দেখাবো বললাম। রুনু এবার ভয় পেয়েছিল। মৃত্যু ভয় কাকে বলে তা 10 বছরের রুনু যেন ধীরে ধীরে অনুধাবন করতে পারছিল, কিন্তু তখন বড্ড দেরি হয়ে গেছে। চিৎকার করবে সেই শক্তিটাও যেন তার নেই। ওই কালো ছায়ামূর্তির বিভৎস দুটো সাদা উজ্জ্বল চোখ দেখে রুনুর বুকের ভেতরটা যেন হিম হয়ে এলো। সে প্রাণপণে নিজের দুটো ছোট্ট হাত দিয়ে সেই ছায়ামূর্তির হাতটাকে ছাড়াবার চেষ্টা করতে লাগলো। সে চিৎকার করতে চাইছিল, কিন্তু তার গলার কাছটা কেউ যেন বরফ চাপিয়ে রেখেছে। তার গলা থেকে এক ফোঁটা চিৎকার বেরোচ্ছে না। প্রাণপণে হাত পা ছুঁড়তে গিয়ে শিউলি গাছের তলায় মাটির ওপর ধপ করে পড়ে গেল সে। আর তারপরেই বুঝতে পারল তার গলার কাছটায় সেই ঠান্ডা হাতটা যেন আস্তে আস্তে চেপে ধরছে। রুনু প্রাণপণে ছাড়াবার চেষ্টা করল, কিন্তু পারল না। নিঃশ্বাসের একটা সামান্য হাওয়ার পলকার জন্য তার হাত পা এমনকি বুকের ভেতরটা পর্যন্ত ভেঙে চুরমার হয়ে যেতে লাগল। তারপর ধীরে ধীরে এক সময় সে ঢলে পড়ল মৃত্যুর কোলে। আবার সেই হাসিটা শোনা গেল, আর তারপর একটা কালো অন্ধকার ছায়া যেন ধোঁয়ার মতো শিউলি গাছের তলা থেকে আস্তে আস্তে হাওয়ায় মিশে বেরিয়ে গেল গ্রামের পথের দিকে। রুনুর শরীরটা পড়ে রইল শিউলি গাছের তলায়। কেউ কিচ্ছু জানল না, শুধু শিউলি গাছের ওপরে জেগে থাকা নতুন ফুটে ওঠা শিউলি ফুলগুলো যেন সাক্ষী রইল এই ঘটনার। অনেক রাতের দিকে ঝরে পড়া শিউলি ফুল বিছিয়ে দিল এক ফুলের চাদর রুনুর শরীরের ওপর। তবে এসব কিছুর বাইরেও একটা ব্যাপার ঘটেছিল।
রুনুর নাক থেকে বেরিয়ে আসা কালো রক্তের ফোঁটা গিয়ে পড়েছিল কয়েকটা তাজা শিউলি ফুলের ওপর, আর সেই কালো রক্তে সাদা শিউলি ফুলগুলো হয়ে উঠেছিল রক্তের মতো লাল। আমাদের চ্যানেলের সমস্ত গল্প শুনতে এক্ষুনি সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটিকে। বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না সমস্ত গল্পের আপডেট এবং নোটিফিকেশনস সবার আগে পাওয়ার জন্য। নমস্কার, আপনারা বেল আইকনে ক্লিক করছেন তো? আমরা কিন্তু দেখতে পাচ্ছি আমাদের শ্রোতারা আমাদের গল্প শুনে চ্যানেলটি সাবস্ক্রাইব করলেও বেল আইকনে ক্লিক করছেন না। আপনাদের সকলের কাছে আমাদের বিশেষ অনুরোধ, আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার পর বেল আইকনে ক্লিক করে দেবেন এবং তারপর অল নোটিফিকেশনস এই অপশনটি অন করে দেবেন। তাহলে আমাদের গল্পের সমস্ত নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে সবার আগে। জয়েন করতে পারেন ফ্রিকি ফ্রাইডে স্টোরিজকে মাত্র 29 টাকা প্রতি মাসের একটি প্ল্যানের মাধ্যমে এবং আমাদের উৎসাহ দিতে পারেন আপনাদের জন্য আরও নতুন নতুন অসাধারণ কিছু কন্টেন্ট তৈরি করার। নমস্কার, আমি সায়ন্তন, আপনারা শুনছেন ফ্রিকি ফ্রাইডে স্টোরিজ। ফ্রিকি ফ্রাইডে স্টোরিজে আপনাদের সবাইকে আবারও স্বাগত। আজ আপনারা শুনবেন লেখক সুকান্ত দাসের কলম থেকে একটি বিশেষ স্বাদের ভয়ের গল্প, লাল রঙের শিউলি। আজকের গল্প পাঠ ও গল্পের সূত্রধার আমি সায়ন্তন। শুনতে থাকুন ফ্রিকি ফ্রাইডে স্টোরিজের আজকের বিশেষ নিবেদন, লাল রঙের শিউলি। গ্রামের নাম বিষ্ণুপুর। বিষ্ণুপুর ঠিক গ্রাম নয়, মফস্বলই বলা যেতে পারে। এখান থেকে কলকাতা যেতে হলে 3 ঘন্টাই যথেষ্ট। তাছাড়া বিষ্ণুপুরে প্রায় সমস্ত কিছুই আছে। হাসপাতাল থেকে শুরু করে স্কুল, ভ্যান রিক্সা কিংবা হাঁটা পথে আধ ঘন্টা মতো যেতে পারলেই বড় রাস্তা পড়বে। সেখান থেকে সোজা চলে যাওয়া যায় কাছাকাছি আরেকটু বড় মফস্বল শহরগুলোতে। এই দিক থেকে বিষ্ণুপুর এখন বেশ সমৃদ্ধ হয়েছে। তবে একসময় এই বিষ্ণুপুর ছিল একদম অজপাড়াগাঁ। বিষ্ণুপুরের মানুষগুলো বেশ সুখে শান্তিতেই সময় কাটাত। এখানে বিভিন্ন পেশার মানুষ যেমন ছিল, তেমন বেশিরভাগ মানুষ ছিল শহরের কাজ করা। তারা সপ্তাহের 6টা দিন থাকতো শহরে, শনিবারের ট্রেনে রাতের বেলা ফিরে আসতো গ্রামে, তারপর রবিবার গোটা দিনটা কাটিয়ে সোমবার সকালে আবার ফিরে যেত এই দলের মধ্যে। এই গ্রামে 50% যুবক এবং 20% বয়স্ক মানুষ ছিল। তবে কিছুই করার নেই, গ্রামের আর্থিক উন্নয়ন ব্যবস্থা খুব একটা ভালো ছিল না, তাই শহরের টাকা আনতেই হতো। এমনই একজন শহুরে চাকুরিজীবী ছিল গদাই নস্কর। গদাইয়ের গোটা পরিবারে তার বউ, তার মা এবং তার বাড়িতে ছিল একটা পোষা টিয়া পাখি। গদাইও সবার মতোই সপ্তাহে 2 দিনের জন্য বাড়িতে ফিরত, কিন্তু সেবার বাড়িতে ফিরে এসে পড়ল বড় বিপদে। সেদিন রাতে তার বউ লক্ষ্মী তাকে বলল, শোনো না, আমার জানো তো রাতের বেলা কেমন যেন ভয় হয়, যেন মনে হয় রাতের বেলা বাড়ির আশেপাশে কেউ ঘুরে বেড়াচ্ছে, কেউ যেন জানলার কাছে দাঁড়িয়ে আমাকে দেখছে। আরে আরে ও কিছু নয়, এই সময়টা মাঝে মধ্যে এমনটা হয়। হ্যাঁ, আরে তোমার মনে নেই সে প্রথমবার যখন... কথাটা বলতে গিয়ে গদাই থেমে যায়। কি একটা যেন কথা ভেবে আর কথা বাড়ায় না। লক্ষ্মী কিন্তু থামে না, আবার বলে, না গো, সত্যি বলছি, হ্যাঁ এমন নয়, আমার সত্যি মনে হয় কিছু একটা যেন এই বাড়ির আশেপাশে ঘুরে বেড়ায়, যেন কেউ আছে এখানে। তুমি তো এখানে থাকো না, আমি একাই থাকি, আমার ভীষণ ভয় করে। তুমি আমায় তোমার সঙ্গে শহরে নিয়ে চলো না গো। দেখো, চেষ্টা যে আমি করছি না এমনটা তো নয়, কিন্তু এখানে আমাদের নিজের সমস্ত জমি জমা ঘর বাড়ি সব ছেড়ে দিয়ে এভাবে চলে গেলে তো আর হবে না বলো। এখন আর গ্রামের সে আগের মতো অবস্থা নেই। আগে তো বাড়ি ঘর জায়গা ফাঁকা রাখলে কেউ নজর দিত না, এখন সবাই হাঁ করে বসে আছে, কার জমি কখন ছেড়ে যাবে আর সে লুট করবে। আর তুমি এ কথা বলছো, তেমন হলে বলো মাকে কয়েকদিনের জন্য বোনের কাছ থেকে এনে তোমার কাছে রাখি। তোমার কাজে সুবিধা হবে বলেই তো গ্রামের ওই রত্নাকে বলে রেখেছি।
রত্নাকে বলার কিছু নেই, ও সমস্ত কাজই করে দিয়ে যায়, আর সে আমার কাছে রাতে থাকবেও বলেছিল, কিন্তু কিন্তু আমি তাকে না করে দিয়েছি। ওই দেখেছ, নিজে ভয় পাবে অথচ রত্না যে কাছে থাকবে তাও করতে দেবে না। আচ্ছা আচ্ছা আচ্ছা, শোনো, আমি যাওয়ার আগে রত্নাকে রাতে তোমার সাথেই থাকতে বলবো, কেমন? তাহলে আর কিছু অসুবিধা নেই তো? লক্ষ্মী তখনকার মতো শান্ত হয় বটে, কিন্তু তার মনের মধ্যে যেন ব্যাপারটা থেকেই যায়। সেদিন রাতেই একটা ঘটনা ঘটে যায়। চারপাশে ঘুরতে ঘুরতে কালো অন্ধকারের মধ্যে কোথা থেকে যেন একটা রাত জাগা পাখি অদ্ভুত স্বরে ডেকে উঠল। সেই পাখির ডাকে চারপাশের নিস্তব্ধতাটুকু যেন মুহূর্তের মধ্যে খান খান হয়ে গেল। এক ফোঁটা আলো কোথাও নেই। সেই অন্ধকারের মধ্যে এবার একটা পায়ের শব্দ শোনা গেল, চাপা একটা পায়ের শব্দ। আর সেই শব্দের সঙ্গে সঙ্গে এবার একটা হলদে আলো সামনের বন্ধ দরজাটা খুলে আস্তে আস্তে বাইরে বেরিয়ে এলো। যেন আশেপাশে আর একটাও আলোর চিহ্ন মাত্র নেই। এত অন্ধকার দেখে বোঝাই যায় আজ অমাবস্যা, না হলে এমন অন্ধকার হওয়ার কথা নয়। আর আলো হাতে যে বাইরে এসেছিল সে একজন মেয়ে মানুষ, লক্ষ্মী। তার স্লথ গতিতে হাঁটা দেখে বোঝাই যায় কোনো একটা অসুবিধা তার রয়েছে। হ্যারিকেনটা এক হাতে অতি কষ্টে তুলে ধরে সে হাঁটতে হাঁটতে এগিয়ে যায় বারান্দা ছেড়ে বাইরের দিকে। তার পেটের অস্বাভাবিক ফুলে থাকা দেখে বোঝা যায় সে মা হতে চলেছে। কিন্তু এমন অবস্থায় রাতের এই অন্ধকারে একা একা পথ চলাটা সঠিক কাজ নয়, কিন্তু মাঝে মাঝে বাধ্য হয়ে এমন কাজ করতেই হয়। লক্ষ্মীও হাঁটতে হাঁটতে এগিয়ে এলো বাইরের দিকে। তারপর হ্যারিকেনের আলো নিয়ে বাড়ির পেছনের দিকে নিজের প্রয়োজনীয় কাজটুকু সেরে আবার হাঁটতে হাঁটতে ঢুকে গেল সামনের খোলা দরজা দিয়ে ঘরের ভেতর। তারপর দরজাটা বন্ধ করে দিল। কিন্তু লক্ষ্মী একবারও বাড়ির বাইরের দিকে তাকিয়ে দেখল না। যদি তাকিয়ে দেখত তাহলে হয়তো তার অনেক প্রশ্নের উত্তর সে পেয়ে যেত। অন্ধকারে যে দাঁড়িয়েছিল সে কিন্তু লক্ষ্মীর দিকে লক্ষ্য করেছিল। লক্ষ্মী ঘর থেকে বেরিয়ে আসার পর থেকে ঘরে যাওয়ার আগে পর্যন্ত সে লক্ষ্য রেখেছিল তার উপরে। আর ঠিক তার পরে দরজা বন্ধ হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে সে হাঁটতে হাঁটতে গিয়ে দাঁড়ালো লক্ষ্মীর ঘরের জানলার কাছে। আর তারপরে জানলার পাল্লাটা আস্তে আস্তে ফাঁকা করে ভেতরে উঁকি দিল। লক্ষ্মীর ঘুম পেয়েছিল, তাই তাড়াতাড়ি ঘরে এসে কোনো রকমে বিছানায় শুয়ে পড়েছিল। পাশেই অঘরে ঘুমিয়ে রয়েছে গদাই। শহরের মেষবাড়িতে গাদাগাদিতে ভালো করে ঘুমটা হয় না। এই একটা রাতে সে বেশ নিশ্চিন্তে ঘুমোয়, তাই লক্ষ্মী এই রাতে কখনোই গদাইকে বিরক্ত করে না। মনে মনে লক্ষ্মী একটা কথা ভেবে নিয়েছিল, সত্যি যদি শাশুড়িকে একবার ননদের বাড়ি থেকে নিয়ে আসা যায় তাহলে ভালোই হয়। রত্না খুব একটা খারাপ নয়, তবে তার সমস্ত কাজই করে দেয়, এমনকি প্রয়োজনের চাইতে বেশিও করে দেয়। তবে বাইরের লোক তো, তাই খুব একটা ভরসা করে থাকতে পারে না লক্ষ্মী। যার জীবনে এমন একটা ঘটনা ঘটে গেছে সে কাউকে ভরসা করবেই বা কি করে। এইসব ভাবতে ভাবতে ঘুমিয়ে পড়েছিল সে। কিন্তু জানালার কাছে যে এসে দাঁড়িয়েছিল সে এক হাতে আস্তে আস্তে জানালার পাল্লাটা ঠেলে দিল ঘরের ভেতরের দিকে। ঘরের ভেতরে আলো জ্বলছিল না। এখানে লোডশেডিং বড্ড বেশি হয়, তাই হ্যারিকেনের মায়াটা এখনো বিষ্ণুপুর ছাড়তে পারেনি। এক দৃষ্টিতে জানালাটার কাছে দাঁড়িয়ে সে অদ্ভুতভাবে তাকিয়ে রইল বিছানায় ঘুমন্ত লক্ষ্মীর দিকে। কিন্তু তার সাদা ঘোলাটে দুটো দৃষ্টি বোধহয় লক্ষ্মীর দিকে নয়, কোনো একটা অদ্ভুত দৃষ্টি তার ফুলে ওঠা পেটের দিকে। অদ্ভুত গড়গড় শব্দ বেরিয়ে আসছে তার মুখ থেকে। সেভাবেই সে বলল, সময় হয়ে এসেছে, এবার আমি। তার কথাটা বোধহয় শেষ হলো না, হঠাৎ করেই কি মনে হতে লক্ষ্মীর ঘুমটা ভেঙে গিয়েছিল। তার চোখ দুটো খুলতেই সোজা গিয়ে পড়ল খোলা জানালার ওপর।
আর ঠিক তখনই তার মনে হলো জানলার কাছে এতক্ষণ যেন কে দাঁড়িয়েছিল। সে তাকাতেই জানলার কাছ থেকে সরে গেছে। কি হলো? জানলার কাছে কেউ একটা ছিল যেন মনে হলো, কিন্তু জানলাটা খুললো কখন? লক্ষ্মী বিছানা থেকে কোনো রকমের নামলো, পাশে শুয়ে থাকা গদাইকে একবার দেখে নিল, তারপর জানালার কাছে এসে পাল্লাটা বন্ধ করে দিতে যাবে তার আগেই আধো অন্ধকারের মধ্যে বাইরের দিকে চোখ পড়তে একটা অদ্ভুত ব্যাপার দেখতে পেল সে। আর সেটা দেখতে পেয়ে তার গোটা শরীরে যেন বরফের স্রোত বয়ে গেল। জানলা থেকে মাত্র 2-3 হাত দূরে অন্ধকারের মধ্যে কে যেন একটা দাঁড়িয়ে রয়েছে। অমাবস্যা নয়, আকাশে মেঘ জমে থাকার জন্য এত অন্ধকার হয়েছিল, কিন্তু তবুও আকাশের একটা সাদাটে ভাব থেকেই যায়, আর তাতে সে ব্যাপারটা দেখতে পেয়েছিল। ঠিক জানলা থেকে কয়েক হাত দূরে মাটির উপর কেউ দাঁড়িয়ে একভাবে তাকিয়ে রয়েছে লক্ষ্মীর দিকে। লক্ষ্মী সেদিকে তাকাতে একটা অদ্ভুত মেয়েলি গলায় হাসির শব্দ শুনতে পেল। একেতেই রাত হয়েছে, এমন সময় আর লক্ষ্মী বেশি ঝুঁকি নিল না। ভয় পাওয়া হাতে কাঁপতে কাঁপতে জানলাটা বন্ধ করে দিল। কিন্তু শেষ মুহূর্তে তার মনে হয়েছিল সেই ছায়ামূর্তিটা হাঁটতে হাঁটতে তার জানালার দিকেই আসছে। এক্ষুনি সেটা যেন জানলার উপর এসে পড়বে। কিভাবে লক্ষ্মী বিছানায় এসে চোখ বন্ধ করেছিল তা লক্ষ্মীর ভালো মনে নেই। ভয় পাওয়া অবস্থাতেই কখন যেন গভীর ঘুমে ঢলে পড়েছিল। সকালের দিকে তার ঘুম ভাঙল গদাইয়ের ডাকে। আজ সারা দিন গদাই বাড়িতেই থাকবে। সকালের রোদের আলোতে লক্ষ্মীর ভয় খানিকটা কমে গেল। আগের দিন রাতের কথাটা গদাইকে বলতে সে হেসে উড়িয়ে দিল। বলল, আরে তোমায় বলেছি না এই সময় এমনটা হয়। হ্যাঁ, আমি আজ দুপুরে এই বোনের বাড়িতে যাব, মাকে নিয়ে আসবো, তারপর দেখবে আর কোনো চিন্তা থাকবে না। সেদিন দুপুরে সত্যিই গদাই চলে গেল বোনের বাড়িতে। মাকে নিয়ে ফিরে এলো সন্ধ্যার সময়। গদাই আর তার মা অর্থাৎ লক্ষ্মীর শাশুড়ি বাড়িতে ঢুকেই বলল, দেখো গো বউ, আমি তো ভেবেছিলাম একেবারে তোমার সন্তান হবার পরেই আসবো। যদি ছেলে হয় তাহলে হাসি মুখে বাড়িতে আসবো, আর যদি মেয়ে হয় তাহলে এই বাড়িতে আর কোনো দিন আসবো না। আমার মেয়েটাকে দেখো, ছেলে কোলে নিয়ে কেমন সুখের সংসার করছে, আর তুমি? লক্ষ্মী গদাইয়ের দিকে তাকায়। গদাই বলে ওঠে, তুমি ওসব বুঝবে না মা। ওসব ছেলে হওয়া মেয়ে হওয়া ওসব ওষুধ কি আমাদের হাতে থাকে নাকি? ওসব ভগবানের দেন। সব থাকে। বিয়ের সময় তো বলেছিলাম একেতেই গরিবের মেয়ে, বেশি কিছু তো দিতেও পারেনি, আবার তার উপর ছেলের কথাই আমি এখানে এসেছি। তাই বলে ভেবো না তোমার সেবা যত্ন করে আমি আমার সময় নষ্ট করব। ওই রত্নাকে ভালো করে বলে দিয়ে যাস, সব কাজ যেন সে করে দিয়ে যায়। টাকা তো আর এমনি এমনি দেব না। লক্ষ্মী জানতো এটাই হবে, তাই একা বাড়িতে সে রত্নার সাহায্যে ভালোই ছিল। এখন এত সমস্যার ওপর আবার শাশুড়ি এসে বসেছে। দিন রাত উঠতে বসতে তাকে কথা শুনতে হবে, কিন্তু এসব তো আর গদাই বুঝবে না, তাই সে তাকে আর কিছু বলল না। গদাই যথারীতি সোমবার সকালে আবার ফিরে গেল শহরে। কিন্তু গদাই জানতেও পারল না একটা অন্ধকার কালো ছায়া কিভাবে তার স্ত্রীর পিছু নিয়েছে। দেখতে দেখতে আরও 4টে দিন কেটে গেল। রত্নাকে লক্ষ্মীর অনিচ্ছা সত্ত্বেও তার বাড়িতেই রাতের বেলা থাকতে বলে গিয়েছিল গদাই। রত্নার বয়স খুব বেশি নয়, বিয়ের কথাবার্তা চলছে পাশের মদনপুরের এক জায়গায়। তবে মেয়েটা ভালো, আর তার বাড়ির লোকও খুব একটা খারাপ নয়। লক্ষ্মীর সঙ্গে ওদের সম্পর্কটা ভালো, তাই তাদের মেয়েকেই বাড়িতে থাকতে পাঠিয়েছে তারা। একটা ঘরে গদাইয়ের মা, অন্য ঘরে রত্না আর লক্ষ্মী। রাতের বেলা একদিন রাতে রত্নার ঘুমটা ভেঙে যায়।
প্রথমে সে বুঝতে পারে না ঘুমটা কেন ভেঙেছে। নিজের মনেই বলে, এত রাতে ঘুমটা কেন ভাঙলো? মনে হলো যেন একটা শব্দ হলো, কিন্তু জানলা দরজা তো সবই বন্ধ আছে, তাহলে কিসের শব্দ? রত্না একটা জানালা খোলার শব্দ পেয়েছিল। জানলা না, দরজা খোলার শব্দও হতে পারে। সেই শব্দেই তার ঘুমটা ভেঙেছে। লক্ষ্মীর ঘুম বেশ গভীর, কিন্তু রত্নার ঘুমটা পাতলা। শব্দ শুনে সে পায়ে পায়ে দরজার কাছে এসে দাঁড়ায় প্রথমে। তারপর দরজার ছিটকিনিটা খুলে একপাশে উঁকি মারতে গিয়ে দেখতে পায় পাশের ঘরের দরজা দিয়ে কে যেন একটা বেরিয়ে আস্তে আস্তে বারান্দার একপাশে এসে দাঁড়ালো। ব্যাপারটা দেখে রত্নার কেমন যেন মনে হয়, তবুও সে কিছু বলে না। বাইরে পুরোপুরি অন্ধকার নয়, উঠোনে চাঁদের আলো অল্প এসে পড়েছে। রত্না দেখে ছায়ামূর্তিটা যেন বারান্দার একপাশে দাঁড়িয়ে উঠোনের দিকে তাকিয়ে দেখছে, আর তার সঙ্গে একটা গভীর শ্বাস প্রশ্বাসের শব্দ শুনতে পায় রত্না। কোনো রকমে নিজের ভেতর চলতে থাকা ভয়ের ভাবটাকে চাপা দিয়ে রত্না অপেক্ষা করে ওটা কে দেখার জন্য। তারপর মনে হয়, আরে পাশের ঘরে তো লক্ষ্মীর শাশুড়ি রয়েছে, তাহলে উনি হয়তো বেরিয়ে এসেছেন কোনো কারণে। কিন্তু এত রাতে এসে বাইরে বেরোবে কেন? আর ঘুমানোর আগে পর্যন্ত সে লক্ষ্মীকে সামনে গালিগালাজ করতে থামেনি। এত রাতে যদি ঘুমটা ভেঙেও থাকে, তাহলেও প্রথমে সে লক্ষ্মীকেই গালিগালাজ করবে। সেসব না করে সে বারান্দার কাছে দাঁড়িয়ে কি দেখছে? কথাটা মনে হতে রত্না নিজেও এক পাশ দিয়ে সামনের দেওয়ালের একপাশে বাইরে বেরিয়ে যাওয়ার দরজাটা দিয়ে বাইরে উঠোনের দিকে তাকায়। প্রথমে কিছু দেখতে পায় না, কিন্তু তারপর আধো অন্ধকারে চোখটা ধরে আসতেই মনে হয় উঠোনের মাঝখানে কে যেন আস্তে আস্তে হেঁটে হেঁটে ঘুরে বেড়াচ্ছে। বেশ কিছুক্ষণ সময় পর রত্না যেটা বুঝতে পারে তাতে তার বুকের মধ্যে একটা বরফের স্রোত যেন নেমে যায়। যে উঠোনের মাঝখানে ঘুরে বেড়াচ্ছে সে মুখে কিছু একটা যেন বলছে। খাবো খাবো, সবই খাবো, কচি ছেলের মাংস খাবো, হাড়ও খাবো, রক্ত খাবো, সব কটাকে চিবিয়ে খাবো। কথাটা প্রতিবার শোনা যাচ্ছে না। সেই ছায়াটা যখন উঠোনের মাঝখানে ঘুরতে ঘুরতে ঠিক দরজার কাছাকাছি আসছে, ঠিক তখনই শোনা যাচ্ছে। একবার মুহূর্তের জন্য রত্নার চোখ গিয়ে সোজাসুজি পড়ল সেই ছায়ামূর্তিটার দুটো চোখের দিকে, আর সঙ্গে সঙ্গে রত্না একটা হাত দিয়ে নিজের মুখ চেপে ধরল। ছায়ামূর্তিটার উচ্চতা খুব বেশি নয়, দেখে মনে হবে একটা 10-12 বছরের মূর্তি। ছেলে না মেয়ে ভালোভাবে বোঝা গেল না, কিন্তু তার চোখ দুটো কিন্তু ভালোভাবেই দেখা গেল। চাঁদের আলোয় চারপাশটা ভেসে যাচ্ছে, অথচ সেই কালো ছায়ামূর্তিটাকে ভালোভাবে কোনো অদ্ভুত কারণে বোঝা যাচ্ছে না। তার চোখ দুটো যেন সাদা ফ্যাকাশে, সেই সাদা রঙের দুটো চোখ থেকে যেন উজ্জ্বল বাল্বের আলো বাইরে বেরিয়ে আসতে চাইছে। রত্না দুহাত দিয়ে মুখ চেপে ধরে নিজের ভয়টাকে চাপা দেওয়ার চেষ্টা করছিল। ঠিক তখনই কানের কাছে শুনতে পেল লক্ষ্মীর শাশুড়ি বলছে, রত্না, রত্না, ওটা কি? চমকে উঠলেও ব্যাপারটা সামলে নিল রত্না। সে বুদ্ধিমতী আর সাহসী মেয়ে। একপাশে তাকিয়ে দেখতে পেল লক্ষ্মীর শাশুড়ি তার কাঁধের উপর একটা হাত রেখেছে। তিনিও ভয়ে থরথর করে কাঁপছেন। যতই মুখরা আর একটু অন্যরকম মানুষ হন না কেন, ভয়ে সকলেই পায়। রত্না বলল, কিছুই তো বুঝতে পারছি না মাসি। আমি তো তোমায় দেখেই বাইরে বেরিয়েছিলাম। দেখি তুমি বারান্দার কাছে দাঁড়িয়ে হাঁ করে তাকিয়ে আছো ওই বাইরের দিকে। ওরে মুখ পুরি, সব এবারে বুঝতে পেরেছি। বাইরের দিকে বাচ্চা মেয়ের হাসির শব্দ শুনে আমি দরজা খুলে বাইরে বেরিয়ে এলাম।
ওটা তো মরার মতো ঘুমোয়, সে কি আর এসব শুনতে পায়? বাইরে বেরিয়ে এসে দেখি মেয়েটা এইভাবে ঘুরছে। হ্যাঁ রে, ওটা একটা মেয়ে তো। রত্না স্পষ্ট বুঝতে পারে তার গলাটা কেমন যেন কেঁপে কেঁপে আসছে, তবুও কোনো রকমে নিজেকে সংযত করে বলে, মাসি, ওটা মেয়ে হোক বা ছেলে হোক, যাই হোক না কেন, ওটা মানুষ নয়। আর এখানে নয়, এক্ষুনি এক্ষুনি ঘরে গিয়ে ঢোকো তুমি। তেমন হলে আমাদের ঘরেই আসো আজকে রাতের জন্য। মহিলা বুঝতে পারে রত্নার কথাটা শোনাটা ঠিক হবে। একা একা ঘরের মধ্যে থেকে তিনি ঘুমোতে পারবেন না। এমন একটা দৃশ্য দেখার পর ঘরের মধ্যে অন্ধকারে একা থাকাটাও তো সম্ভব নয়। যেই ওরা ঘরের ভেতর ঢুকে দরজাটা বন্ধ করেছে, অমনি বাইরে থেকে সেই হাসির শব্দটা যেন একদম বারান্দার দরজার কাছে চলে আসছে, আর ওখান থেকেই কেউ হেসে উঠছে আর তারপর বলছে, এখনো সময় হয়নি, সময় হলে আমি ঠিক আসবো, কচি মাংস খেতে আসবো। ঘরের মধ্যে ঢুকে তাড়াতাড়ি ঘরের আলো জ্বালিয়ে রত্নার সাহসটা খানিকটা ফিরে এসেছিল। তাও সে গলা তুলে বলল, চলে যা, চলে যা বলছি এখান থেকে। কে তুই? যাব না, এখান থেকে যাব না। আমি ওই ছেলের মাংস রক্ত হাড় না খেয়ে এখান থেকে যাব না। চলে যা বলছি, নইলে নইলে। রত্না কথাটা বললেও নিজেও বুঝতে পারে না বাইরের সেই ভয়ঙ্কর মূর্তি চলে না গেলে সে কি করবে। বাড়ি থেকে আবার সেই হাসির শব্দ শোনা যায়। তারপর আবার কেউ সেই একই গলায় বলে ওঠে, এখন চলে যাচ্ছি, কিন্তু মনে রাখিস আমি আবার আসবো, সময় হলে আমি আসবো, এখনো সময় হয়নি। রত্না আর লক্ষ্মীর শাশুড়ি ভেতরে বসে ঠক ঠক করে কাঁপতে থাকে, কিন্তু লক্ষ্মীর এসব কিছুতেই কোনো হুঁশ নেই। সে যেন মরার মতো ঘুমিয়ে রয়েছে। বাইরের হাসির শব্দ চিৎকার বন্ধ হয়ে যাওয়ার পরে রত্না সাহস করে ঘরের দরজাটা খোলে। বাইরে এদিক ওদিক তাকিয়ে দেখতে পায় কোথাও কিছু নেই। রত্নার মতো মেয়ে বলেই, অন্য কেউ হলে সে হয়তো এতক্ষণে ভয়ে কান্নাকাটি জুড়ে দিত। রত্না আবার দরজা বন্ধ করে ঘরের আলোগুলো সমস্ত জ্বালিয়ে দিয়ে লক্ষ্মীকে ঘুম থেকে ডেকে তোলে। লক্ষ্মী ঘুম জড়ানো গলায় তার ঘরে শাশুড়িকে দেখে বলে ওঠে, এ কি, আপনি এখানে? রত্না, এই রত্না, তোর মুখটা ওরকম শুকিয়ে গেছে কেন? দেখেছিস দেখেছিস রত্না, মহারানীরা এতক্ষণে ঘুম ভাঙলো। ওরে মুখ পুরি, এতক্ষণ বাইরে কি হয়েছে এটা তুই জানিস? তোর পেটেরটাকে ওই মুখ পুরি খেতে এসেছিল। এই কথায় লক্ষ্মী কেমন যেন শিউরে ওঠে। তার শরীর এমনিতেই রোগে ভুগে ভুগে ক্লান্ত। এমন একটা ঘটনায় সে ধরফর করে বিছানার উপর উঠে বসে পড়ে। এসব আপনি কি বলছেন মা? এসব কথা? ওরে, আমি তোকে মিথ্যে কথা বলছি না। এই যে রত্না তো এখানে আছে, ও তো সব দেখেছে, সব নিজের কানে শুনেছে। ওকে জিজ্ঞেস করে দেখ। রত্না একে একে সমস্ত ঘটনা খুলে বলে লক্ষ্মীকে। সমস্তটা শুনে লক্ষ্মী আকুল নয়নে কাঁদতে কাঁদতে বিছানার উপর আছড়ে পড়ে। তারপর বলে, আমি তো আগেই সব বুঝতে পেরেছিলাম। বারবার মনে হতো বাড়ির আশেপাশে কেউ যেন ঘুরে বেড়ায়। আপনার ছেলেকে কতবার বলেছিলাম, কিন্তু সে এসব কিছু বিশ্বাস করেনি।
ভয়ে রত্নাকে রাতের বেলায় আমি এখানে রাখতাম না, যদি ওর কোনো বিপদ হয়। এখন এখন আপনি এসেছেন, তাই তাই ওকে আমি রাখার সাহস পেয়েছি। কিন্তু একটা কথা তো আমি কিছুতেই বুঝতে পারছি না, ওই ওই শয়তানটা জানলো কি করে তোর ছেলেই হবে? বারবার সে বলেছে কচি ছেলের মাংস খাবে। তাহলে কি এবার বৌদির ছেলে হতে চলেছে? কিন্তু বাইরে যে ছিল ওটা কে? এবার শাশুড়ি সোজা চোখে তাকায় লক্ষ্মীর দিকে। লক্ষ্মীর চোখে মুখে ভয়। সে ক্লান্ত গলায় বলে, মা মা বিশ্বাস করুন, এসব কিছুতে আমার কোনো দোষ নেই। আগে যা হয়েছে তাতেও আমার কোনো দোষ ছিল না, আর এইবারেও যদি কিছু হয় তাতে আমার কোনো দোষ থাকবে না মা। আমি কোনো অন্যায় করিনি, এমন কিছু করিনি যাতে যাতে আমার দুটো সন্তান। শাশুড়ি কিন্তু কোনো কথা বলেন না, এক দৃষ্টে তাকিয়ে থাকে বন্ধ দরজাটার দিকে। কি যেন একটা অতীতের কথা তার বারবার মনে পড়তে থাকে। অতীতের একটা ভুলতে বসা স্মৃতি তার মস্তিষ্ককে আচ্ছন্ন করে দেয়। খুব বেশি দিন আগের কথা তো নয়, বছর 4-5 হবে, কিন্তু সে কিছুতেই সব মনে করতে চায় না। তাই শক্ত আর ভারী গলায় বলে, অনেক রাত হয়েছে, এখন আর এসব কথা বলতে হবে না। সে নিশ্চয়ই চলে গিয়েছে। এবার তোরা শুয়ে পড়, আমি নিচে একটা মাদুর বিছিয়ে শুয়ে পড়ছি। বৌদির সাথে ওপরে শোয়াটা তো ঠিক নয় মাসি, আমি নিচেই শুই, তুমি আমার পাশে শুয়ে পড়ো কেমন? ঘরের আলো নিভিয়ে সবাই শুয়ে পড়ল। আস্তে আস্তে ঘুমিয়েও পড়ল। তবে ভয়ে কেটে গেলেও তার রেশ থেকে যায়, যা থাকে তা অবচেতন মনে। তার জায়গায় এসে জড়ো হয় ক্লান্তি, অবসাদ আর অপ্রয়োজনীয়তাটুকু। কিন্তু সবাই ঘুমিয়ে পড়ার পরে আবার কে এলো, আর আগের মতোই এসে দাঁড়ালো জানলাটার কাছে। কোনো এক অদৃশ্য জাদু বলে ছিটকিনি দিয়ে বন্ধ করে রাখা জানলার পাল্লাটা গেল খুলে। সাদা দুটো উজ্জ্বল চোখ তাকিয়ে রইল ঘরের ভেতরে শুয়ে থাকা লক্ষ্মীর ফুলে ওঠা পেটের দিকে, আর গুনগুন করে বলতে লাগলো সেই একই কথা। খাবো খাবো, সবই খাবো, কচি ছেলের মাংস খাবো, হাড়ও খাবো, রক্ত খাবো, সব কটাকে চিবিয়ে খাবো। কিন্তু তার এই কথা শোনার জন্য তখন আর কেউ জেগে ছিল না। এক দৃষ্টিতে বেশ কিছুক্ষণ তাকিয়ে থাকার পরে ঘরের জানলাটা আস্তে আস্তে বন্ধ হয়ে গেল, আর সে হাঁটতে হাঁটতে অন্ধকারে বাড়ির কোথায় যে মিলিয়ে গেল তা বোঝা গেল না। তবে সকলের অলক্ষ্যে আরও একটা কাণ্ড ঘটে গিয়েছিল। তখন গ্রীষ্মের সময়, কিন্তু দাবদাহের মধ্যেও পরদিন ভোরবেলা জানালাটার ঠিক নিচে পড়েছিল একটা শিউলি ফুল। কেউ সেটা লক্ষ্য করল না, এমনকি রত্না যখন সকালবেলা বাড়ির চারপাশ একবার ঘুরে ঘুরে দেখল, তখনও সে সেটা লক্ষ্য করল না। তার পায়ের তলায় শিউলি ফুলটা মিশে গেল মাটির সাথে। মাসি, আমার কিন্তু ব্যাপারটা ঠিক বলে মনে হচ্ছে না। সেই রাতের পর থেকে এতদিন কেটে গেল, অথচ মাঝে মাঝেই মনে হয় রাতের বেলা কে যেন বাইরে থাকে, আর সকালে ওই জানলাটা খোলা থাকে। পাশের গ্রামের শম্ভু ওঝাকে একবার খবর দিলে হতো না? শম্ভু ওঝা এসে যদি ব্যাপারটা একবার দেখত। প্রায় 9 মাস হতে চলল মাসি, একবার তো ওই ডাক্তারখানায় নিয়ে যাওয়া দরকার। শাশুড়ি গালে হাত দিয়ে বারান্দায় বসে বসে ভাবতে থাকে। ঘরের মধ্যে বিছানার উপর শুয়ে ক্লান্ত হয়ে ঘুমিয়ে থাকে লক্ষ্মী। তার দিকে তাকায় একবার। ঘরের জানলা দিয়ে রোদের আলোটা লক্ষ্মীর মুখের উপর এসে পড়েছে। তার দুটো চোখ কেমন যেন শুকিয়ে এসেছে। স্পষ্ট বোঝা যায় মেয়েটার ওপর দিয়ে একটা বড় ঝড় বয়ে চলেছে। কিন্তু তিনি বা কি করবেন? তাছাড়া গদাইয়ের ফেরার সময় এখনো হয়নি। মনে মনে ভাবেন গদাই ফিরলে তখন না হয় একটা ব্যবস্থা করা যাবে।
তেমনই সিদ্ধান্ত হয়। রত্নায়ের মাঝে একবার পাশের গ্রামে গিয়ে শম্ভু ওঝার সঙ্গে কথা বলে আসবে। তারপর গদাই ফিরলে শম্ভু ওঝাকে নিয়ে আসবে। দেখতে দেখতে শনিবার গদাই এসে পড়ে। সমস্ত কিছু শুনে সে চিন্তিত গলায় বলে, আমারই ভুল হয়েছে গো মা, তোমাকে বোনের বাড়িতে রাখাটা ঠিক হয়নি। এই সময় তোমার থাকা উচিত ছিল এখানে, আমি বা কি করব? তোমরা ভালোভাবে কিছুতে থাকতে পারো না সব সময়। এখন ওসব কথা বলে সময় নষ্ট করার মতো সময় নেই। কাল একবার বৌদিকে ওই ডাক্তারখানায় নিয়ে যেতে হবে, আর তারপরে দুপুরের দিকে তেমন হলে একবার শম্ভু ওঝার কাছে। আচ্ছা, তোমরা কি সত্যিই উঠোনের কাছে এমন কিছু দেখেছিলে? হ্যাঁ রে, দেখেছিলাম। উঠোনের ঠিক মাঝখানে কেউ যেন চক্কর খাচ্ছে, আর আর কি সব ভয়ঙ্কর কথা বলছে। একটা মেয়ের গলা, তাকে রত্না দেখেছিল, আর আর তোর বউ তো তাকে আগেই দেখেছে। সে কথা তোকেও বলেছে, কিন্তু তুই বিশ্বাস করিসনি। গদাই বুঝতে পারে বউয়ের কথা বিশ্বাস না করাটা ভুল হয়েছে। আগে থেকেই কোনো একটা ব্যবস্থা করা যেত। এখন এতদিন একা একা তাকে রাখাটা ঠিক হয়নি। তাছাড়া এতদিন রত্নাও রাতের বেলা এখানে থাকতো না, বউ থাকতো একা। পরদিন সকালেই রত্না গদাই ও তার মা লক্ষ্মীকে নিয়ে গ্রামের সেই স্বাস্থ্যকেন্দ্র, যেটাকে এখানে সবাই ডাক্তারখানা বলতো, সেখানে নিয়ে যায়। তাকে পরীক্ষা করে মহিলা ডাক্তার জানায় যে পেটের সন্তান বেশ সুস্থ স্বাভাবিক আছে, কিন্তু লক্ষ্মীর শরীর খুব একটা ভালো নেই। প্রসবের সময় সমস্যা হতে পারে তার। এখন প্রচুর বিশ্রাম এবং খাওয়া দাওয়া প্রয়োজন, এক ফোঁটা যেন এদিক ওদিক না হয়। সময় হয়ে এসেছে, এখন যদি একটু এদিক ওদিক হয় তাহলে বিপদ হবে। তবে সেই মহিলা ডাক্তার আরও একটা কথা বলে, লক্ষ্মীর মনে কোনো কারণে ভীষণ চাপ পড়েছে, আর সেই কারণেই তার শরীর এবং মনের এত অবনতি হচ্ছে। সেখানে ডাক্তারের সাথে বেশ কিছুক্ষণ লক্ষ্মীর শাশুড়ি আর রত্না কথা বলল। গদাই বাইরেই ছিল। লক্ষ্মীকে নিয়ে বেরিয়ে আসতেই লক্ষ্মী ক্লান্ত গলায় বলল, আমি আর বাঁচবো না। ও ও আমায় আর কিছুতেই ছাড়বে না। দিনের আলোতে চারপাশের লোকজন কথাবার্তার মাঝে লক্ষ্মীর ক্লান্ত মুখ থেকে বেরিয়ে আসা কথাগুলো শুনে ওরা তিনজন কেমন যেন চমকে উঠল। শাশুড়ি ধমকে বলে উঠল, ও আবার কি অনাসৃষ্টির কথা? তোর কিছু হবে না, কিছু হবে না। আমরা সবাই রয়েছি তো, ও সবে তোর কোনো ক্ষতি করতে পারবে না। লক্ষ্মীর দুটো চোখ বন্ধ হয়েই থাকে। তাকে দুজন মিলে ধরাধরি করে সামনে এনে ভ্যানের ওপর তুলে দেয়। তারপর ওরা ফিরতে থাকে বাড়ির দিকে। আমি আমি আর বাঁচবো না, আমি আর বাঁচবো না। ও ও আমায় কিছুতেই ছাড়বে না। কিন্তু গোটা পথে লক্ষ্মী ওই একই কথা ঘুরিয়ে ফিরিয়ে বলতে থাকে। প্রচণ্ড ভয় হচ্ছে তার। মনে হচ্ছে যত তার প্রসবের দিন এগিয়ে আসছে তত যেন তার আশেপাশে কেউ একটা তার উপর গভীরভাবে নজর রাখতে শুরু করেছে, আর যে নজর রেখে চলেছে তার লক্ষ্য লক্ষ্মীর পেটের দিকে। লক্ষ্মীকে নামিয়ে দিয়ে সেই ভ্যানে কিন্তু গদাই আর রত্না চলে গেল শম্ভু ওঝাকে ডেকে আনতে। শম্ভু যখন ওই বাড়িতে ঢুকল তখন দুপুর শেষ হয়ে বিকেল নামতে শুরু করেছে। বাড়িতে ঢুকেই কিন্তু শম্ভু অদ্ভুত গলায় বলল, গন্ধটা ভালো নয়। এখন তো শিউলি ফুলের গন্ধ থাকার কথা নয়। শিউলি ফুল? কিন্তু এই সময় তো শিউলি ফুল ফোটার সময় নয়, আর সে তো পুজোর আগে ফোটে। এই গন্ধ সে গন্ধ নয়, তোরা বুঝবি না। তোর বউয়ের বড় বিপদ আসতে চলেছে। যত ধীরে ধীরে তার প্রসবের সময় এগিয়ে আসবে ততই সে তার কাছে আসবে। সে রক্ত চায়, তোর তোর বউয়ের পেটে থাকা ছেলের রক্ত। কথাটা শুনে গদাই কেমন যেন চমকে ওঠে। ততক্ষণে শম্ভু ওঝা ঘরের দাওয়ার কাছে এসে পড়েছে।
ঘরের ভেতরে লক্ষ্মী বিছানায় শুয়ে রয়েছে। তার শরীর যেন এই কদিনে আরও বেশি ক্লান্ত হয়ে গেছে। তাকে দেখে মনে হয় লক্ষ্মী যেন গভীর কোনো একটা রোগে ভুগছে। তার মুখের চামড়া ফ্যাকাশে, চোখের দৃষ্টি কেমন উদাস, চোখের তলায় কালি। শাশুড়ি এগিয়ে এসে তাড়াতাড়ি শম্ভু ওঝাকে ঘরে নিয়ে। শম্ভু লক্ষ্মীর দিকে তাকিয়ে বলে, খারাপ নজর পড়েছে ওর উপর, নজর কাটাতে হবে, কিন্তু এত সহজে তোরা মুক্তি পাবি না। বড্ড দেরি হয়ে গেছে, আরো আগে আমার এখানে আসা দরকার ছিল। কিন্তু আমার বউয়ের আর আমার ছেলের ক্ষতি চাইবে কে? মানে আমাদের তো কারোর সাথেই শত্রুতা নেই। নিশ্চয়ই আছে, সে ফিরে এসেছে, সে আবার আসবে অন্ধকার রাতে। সে নজর রাখবে তোর বউয়ের পেটের সন্তানের উপর, আর তারপর ঠিক সময়ে তাকে নিয়ে যাবে। কিন্তু এর কি কোনো প্রতিকার নেই? আর কেনই বা শুধু শুধু লক্ষ্মী বৌদির সাথে এমন করছে? শম্ভু ঘরের ভেতরটা ঘুরে দেখল। গদাই, লক্ষ্মীর শাশুড়ি এবং রত্নাকে ঘরের বাইরেই দাঁড়াতে বলল সে। ঘরের ভেতরে ঘুরতে ঘুরতে লক্ষ্মীর বিছানার একদম কাছ ঘেঁষে দাঁড়ালো সে। তারপর ভালো করে বিছানাটা লক্ষ্য করল। কি যেন একটা মনে হতেই সোজা মুখ তুলে তাকালো জানলাটার দিকে। সেই জানলাটার কাছে রাতের বেলা এসে সে দাঁড়ায়। সেই জানলার বদ্ধ পাল্লার দিকে তাকিয়ে শম্ভু বলে উঠল, এই জানলা রাতের বেলা খোলা যাবে না। যেভাবেই হোক এই জানলাটা রাতের বেলা বন্ধ করে রাখতে হবে। ওই জানলা দিয়ে সে তার দৃষ্টি পেটের সন্তানের উপর ফেলে। আমরা খুলি না, সেই রাতেও সব দেখার পর থেকে রাতের বেলায় ঘরেই থাকি। ঘরের দরজা জানলা সবকিছুই বন্ধ থাকে, কিন্তু কি করে যেন প্রতিদিন সকালে জানলার উপরের পাল্লাটা খুলে যায়। শম্ভুর চেহারাটা বেশ ভয়ানক। তার কানের একপাশে একটা কাটা দাগ রয়েছে। ক্ষত শুকিয়ে গেলেও দাগটা থেকে গেছে। দুটো চোখ সবসময় জবা ফুলের মতো লাল হয়ে থাকে। তাছাড়া মাথার চুল দাড়িতে তার মুখটাও কেমন অদ্ভুত লাগে। খালি গায়ে, গলায়, হাতে রুদ্রাক্ষের মালা জড়ানো। তার ডান হাতে একটা মস্ত বড় ত্রিশূল, গায়ে রুদ্রাক্ষ। শম্ভু হাতের ত্রিশূল দিয়ে বিছানার চারপাশে মাটিতে যেন একটা কি করল। তারপর নিজের ঝোলার ভেতর থেকে একটা কালো রঙের সুতো বের করে এনে ত্রিশূলের মাথায় ঢুকিয়ে বিড়বিড় করে মন্ত্র পড়ল। তারপর সেই সুতোটা এগিয়ে দিয়ে ঘুমন্ত স্ত্রীলোকের হাতে বেঁধে দিল। ওম রিং রিং ওম শা ওম শা ওম শা ওম শা ওম রিং ভট ওম শা। মনে থাকে যেন, ওই সন্তান প্রসব না হওয়া পর্যন্ত ওই হাতের সুতো যেন কেউ না খোলে। যদি ওই সুতো খোলে তাহলে কিন্তু ওকে আর বাঁচানো যাবে না। গদাই সবকিছুই শুনছিল, কিন্তু সে শহরে থাকে, তাই যেন তার একটা অবিশ্বাস জন্মেছিল এসবের প্রতি। কিন্তু ওঝার কথা শুনে আর চোখের অবস্থা দেখে সেই বিশ্বাস একটু একটু করে ফিরে আসছিল। এবার গদাই বলল, কিন্তু যদি কোনোভাবে হাতের সুতোটা খুলে যায় তখন? তখন আর কিছুই করা যাবে না। হাত থেকে শুধু একবার খুলে গেলে সেই ক্ষমতা নষ্ট হয়ে যাবে। ওই সুতো ওই শরীরকে কাছে আসতে দেবে না, সন্তানের কোনো ক্ষতি করতে দেবে না। সন্তান প্রসব হওয়ার আগে পর্যন্ত সুতো কিন্তু কিছুতেই খোলা যাবে না। সাবধান, তাহলে বিপদ হবে, সন্তানেরও বিপদ হবে, আর মায়েরও বিপদ হবে। লক্ষ্মীকে দেখে বাড়ির আশপাশটা ঘুরে দেখল শম্ভু। জানলা থেকে কয়েক হাত দূরে একটা শিউলি গাছের তলায় এসে থমকে দাঁড়ালো কিছুক্ষণ। কি যেন মনে হতে সন্ধ্যের সময় শিউলি গাছের ওপর তাকিয়ে দেখল, না, কোথাও কিচ্ছু নেই।
কিন্তু এই শিউলি গাছের তলাটা শান্ত, কেমন যেন অদ্ভুত মনে হচ্ছিল। যেন বারবার মনে হচ্ছিল অন্ধকার আরও নামলে এই শিউলি গাছের তলায় কিছু একটা হবে। তার অবচেতন মন তাকে জানান দিচ্ছিল সে কথা। শম্ভু নেহাত কোনো ছোটখাটো ওঝা নয়, তার অনেক ক্ষমতা। কিন্তু যাকে দেখা যায় না তার সঙ্গে তো আর এভাবে লড়াই করা সম্ভব নয়। মেয়েটাকে সে সুরক্ষিত করে দিয়েছে, আর কোনো চিন্তা নেই। শিউলি গাছের তলা থেকে চলে আসতে যাবে এমন সময় মাটির দিকে তাকাতেই কি একটা নজরে পড়ল তার। নিচু হয়ে মাটির দিকে এগিয়ে গেল সে। বাইরে মাটির রাস্তায় ততদিনে ল্যাম্পপোস্ট বসে গেছে, তবে সেই ল্যাম্পপোস্টের আলো এত ভেতর পর্যন্ত আসে না। বাইরে আসার সময় গদাই হাতে করে টর্চ নিয়ে এসেছিল। টর্চের আলোয় শিউলি গাছের তলায় ফেলতেই সকলে দেখতে পেল গাছের তলায় পড়ে রয়েছে একটা শিউলি ফুল। কিন্তু এই গরমের সময় তো শিউলি ফোটার কথা নয়, তাহলে এই ফুলটা এলো কোত্থেকে? আর ফুলটা দেখে মনে হচ্ছে সেটা বেশ টাটকা, যেন একটু আগেই গাছ থেকে খসে পড়েছে। শম্ভু ফুলটার একদম কাছাকাছি গিয়ে ছিটকে দুহাত পেছনে সরে এলো, আর ঠিক তখনই ফুলটার ওপর ভালোভাবে নজর পড়ল ওদের। সাহসী রত্নার মুখ থেকেও যেন একটা ভয়ের আর্তনাদ বেরিয়ে এলো। অবাক হয়ে সবাই দেখল যে শিউলি ফুলটা পড়ে রয়েছে তার সাদা পাপড়িগুলো রক্তে ভিজে যেন লাল হয়ে গেছে, আর ফুলটার মতো রক্তটাও যেন তাজা। কি করবো বলো তো, কিছুই তো বুঝছি না। এভাবে তো আর বাড়িতে রাখা যায় না, একবার হাসপাতালে নিয়ে গেলে হয় না? হাসপাতালে যেতেই হবে, কিন্তু বাইরে এমন ঝড় বৃষ্টি, তার মধ্যে বউটার যদি কোনো ক্ষতি হয়? হবে না মা, আমি থাকবো, রত্না থাকবে। তাছাড়া বা গ্রামের 2-1 জনকে নিয়ে নেব দরকার হলে। গদাইয়ের কথা শুনেও কিন্তু শাশুড়ির মন মানে না। বাইরে প্রবল ঝড় শুরু হয়েছে, বৃষ্টি মাঝে মাঝে নামছে আবার বন্ধ হয়ে যাচ্ছে। এমন সময় লক্ষ্মীর প্রসব যন্ত্রণা উঠেছে। বিছানায় শুয়ে শুয়ে অদ্ভুতভাবে কেঁদে চলেছে সে। তার গলা থেকে চিৎকার বেরিয়ে আসার মতো শক্তিটুকু যেন তার নেই। দুহাতে বিছানা চেপে ধরে অদ্ভুতভাবে শরীরটাকে যন্ত্রণায় কাঁপিয়ে যাচ্ছে। রত্না ঘরের মধ্যে লক্ষ্মীর পাশে বসে তাকে দেখে চলে যায়। পাশের বাড়ি থেকে আরেকজন মেয়ে মানুষও এসেছে সেখানে। কিন্তু এভাবে তো সম্ভব নয়, তাকে হাসপাতালে নিয়ে যেতে হবে। আচ্ছা, তুমি বরং এখানেই থাকো, আমি বরং দেখি একটা যদি গাড়ির ব্যবস্থা করতে পারি। এমন ঝোড়ো বৃষ্টির মধ্যে তো আর ভ্যানে করে নিয়ে যাওয়া যাবে না, তাই রিকশার ব্যবস্থা করা হলো। 2টো রিকশা বের করে কোনো রকমে সামনে থেকে ত্রিপল জড়িয়ে বসল লক্ষ্মী, এক পাশে রত্না, অন্য পাশে লক্ষ্মীর শাশুড়ি। পেছনে যে রিকশাটা চলছিল সেই রিকশায় চলল গদাই, পাশের বাড়ির একজন আর তার স্ত্রী মালতী। যখন ওরা স্বাস্থ্যকেন্দ্রে গিয়ে পৌঁছল তখন ঝড় বৃষ্টি সামান্য কমেছে। তাড়াতাড়ি ওদের নিয়ে যাওয়া হলো ভেতরের একটা ঘরে। লক্ষ্মীর তখন এখন তখন অবস্থা, যে কোনো সময় একটা কিছু হয়ে যেতে পারে। তার চোখ উল্টে আসছে, গোটা শরীরে প্রবল যন্ত্রণা হচ্ছে। তাড়াতাড়ি তাকে একটা স্ট্রেচারে শুইয়ে নিয়ে ভেতরে নিয়ে যায় এক মহিলা ডাক্তার আর তার 2 জন সহকারী। স্বাস্থ্যকেন্দ্রের বেশ উন্নতি হয়েছে, 2-3 জন রোগীকে রাখার মতো ব্যবস্থা আছে। তাছাড়া প্রসব করার সমস্ত ব্যবস্থাই এখানে রয়েছে, তাই একবার যখন এখানে ওরা এসে পড়েছে তখন আর কোনো চিন্তা নেই। বাইরে অপেক্ষা করতে লাগলো বাকিরা। গদাই যেন আর চুপ করে বসে থাকতে পারল না, বারবার এদিক ওদিক হেঁটে বেড়াতে লাগলো।
জগন্নাথ তাকে বারবার শান্ত করার চেষ্টা করছিল। বাইরে বসার জায়গায় ওরা সকলেই বসেছিল। লক্ষ্মীর শাশুড়ি কেমন যেন চিন্তায় পড়ে গেল। বারবার তার শম্ভু ওঝার কথা মনে পড়ে যাচ্ছিল। শম্ভু বলেছিল, প্রসবের আগে পর্যন্ত যেন কোনোভাবেই ওর হাত থেকে ওই সুতো খুলে না যায়। যদি খুলে যায় তাহলে কিন্তু। রত্না, এই রত্না, বইয়ের হাতে সেই কালো সুতোটা আছে তো? তুমি ওসব নিয়ে চিন্তা করো না মাসি, ও সুতো ওর হাতে আছে। আমি নিজে দেখেছি, যখন ওকে ভেতরে ঢুকিয়ে নিয়ে যাচ্ছিল তখন ওর হাতে ওই সুতো ছিল। এই কথায় সকলে যেন একটু নিশ্চিন্ত হলো। ভেতর থেকে মাঝে মাঝেই লক্ষ্মীর চিৎকার ভেসে আসছে, কিন্তু ডাক্তাররা, অর্থাৎ যে মহিলা ডাক্তার তার প্রসব করানোর চেষ্টা করছিল, সে বড় অবাক হয়ে গেল। কিছুতেই সন্তানের মাথাটা বাইরের দিকে বেরোচ্ছে না। এখানকার স্বাস্থ্যকেন্দ্র উন্নত হয়েছে বটে, কিন্তু এতটা উন্নত হয়নি যে মাথা বাইরে বেরোলে সেটা বের করে আনা যাবে অন্যভাবে। প্রবলভাবে চেষ্টা চলতে লাগলো। এদিকে লক্ষ্মীর শরীর যে আস্তে আস্তে আরো দুর্বল হয়ে পড়ছে সেটা ওরা বুঝতে পারছিল। কোনো রকমে তাকে জাগিয়ে রাখার চেষ্টা চলছিল প্রায় আধ ঘন্টা ধরে। এমনভাবে চলার পরও যখন শুধু মাথাটা সামান্য বেরিয়ে এলো, তখন ওরা কেমন যেন ভয় পেয়ে গেল। লক্ষ্মীর শরীর যেন কেমন হয়ে আসছে। এভাবে তো মনে হচ্ছে আমরা কাউকে আর বাঁচাতে পারবো না। এতক্ষণ যদি বাচ্চাটা এভাবে আটকে থাকে তাহলে শ্বাসকষ্টেই তো মারা যাবে। আর আর মেয়েটার শরীরের অবস্থাও তো ভালো নয়। দিদি, আমার মনে হয় এভাবে হবে না, সিজারেই বার করতে হবে বাচ্চাটাকে। না 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 না, তুমি বুঝতে পারছো না, ওর শরীরের যা অবস্থা তাতে সিজার করলে ওকে আর বাঁচানো যাবে না। বাচ্চাটাকে না হয় বাঁচানো যাবে, কিন্তু মেয়েটাকে না না, আমায় একবার ওর বাড়ির লোকের সঙ্গে কথা বলতে হবে। তোমরা দেখো, আমি আসছি। অপারেশন থিয়েটারের দরজা খুলে বাইরে বেরিয়ে আসে ডাক্তার। তার দু হাতে তখনও গ্লাভস পরা। ডাক্তার ম্লান হাসি নিয়ে তাকায় গদাইয়ের দিকে, তারপর বলে, আসলে আসলে আমরা না কিছু বুঝতে পারছি না। মানে আমাদের সমস্ত রকমের চেষ্টা আমরা করছি, কিন্তু আগেই বলেছিলাম না, মেয়েটার শরীর খুব একটা ভালো নয়। এমন চলতে থাকলে প্রসবের সময় ওকে বাঁচানো সত্যি সত্যি মুশকিল হয়ে যাবে। এখন এখন আমাদের সেটাই মনে হচ্ছে। যদি বাচ্চাটাকে বাঁচানোর চেষ্টা করি তাহলে মেয়েটা আর বাঁচবে না। বাচ্চাটাকেই বাঁচাও, বেটা না বাঁচলেও চলবে। হঠাৎ করে নিথর হয়ে যাওয়া সকলের কানে এসে ঢোকে লক্ষ্মীর শাশুড়ির কথাগুলো। তার মুখটা থমথমে। সবাই তার দিকে ঘুরে তাকিয়েছে। গদাই বলল, তুমি তুমি এসব কি বলছো মা? হ্যাঁ, লক্ষ্মী যদি কিছু হয়ে যায় তখন? নিজেকে বাঁচাতে গিয়ে যদি বাচ্চাটার কিছু হয়ে যায়, শরীরের যে অবস্থা ওর, পেটের বাচ্চা আসবে বলে তো মনে হয় না। আপনি ঠিকই বলেছেন। মানে যদি কোনোভাবে মেয়েটা বেঁচেও যায়, আর কোনোদিনই বাচ্চা অন্তত নেওয়ার কথা আমি কিংবা কোনো ডাক্তারই বলবে না, আর সেটা ওর শরীরের পক্ষে সত্যিই খারাপ। তাই তো বলছি, যাও যাও, আমার নাতিটাকে বাঁচাও। এই মেয়েটা না বাঁচলেও চলবে। মা, মা, না 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 না, আমি গদাই কিছু একটা বলতেই যাচ্ছিল, কিন্তু তার আগেই ঘরের ভেতর থেকে একটা চিৎকার চেঁচামেচির শব্দ শোনা যায়। তারপরেই হুড়মুড় করে কারা যেন দরজার কাছে এসে পড়ে। ঘরের ভেতর ডাক্তারের দুজন সহকারী তাড়াতাড়ি দরজা খুলে বাইরে বেরিয়ে আসে ছিটকে। তারপর ভয়ার্ত গলায় ডাক্তারের পাশে এসে দাঁড়িয়ে বলতে থাকে, দিদি দিদি, ওই জানলার কাছে কি যেন একটা এসেছে দিদি। কি সব পাগলের মতো কথা বলছো? জানলার কাছে কে আসবে? আমি বলেছিলাম না আমি আসবো। খাবো সবই খাবো, বিয়ে খাবো। ঘরের ভেতর থেকে অদ্ভুত ভয়ঙ্কর গলায় ভেসে এলো কথাগুলো। আর ঠিক তখনই জ্বলতে থাকা আলোগুলো যেন দপদপ করে নিভে গেল।
ঘরের মধ্যে থাকা মালতী এবং বাকিরা কেমন যেন ভয় পেয়ে গেল। আর ঠিক তার পরেই ভেতর থেকে যেন কে হেসে উঠল। গদাই কিছুক্ষণ চুপ করে দাঁড়িয়েছিল। তারপর সম্বিত ফিরে পেয়ে ঘরের দরজাটার ওপর একটা ধাক্কা দিতেই বুঝতে পারল দরজাটা ভেতর থেকে বন্ধ। শাশুড়ি বেশ ভয় পেয়ে গিয়েছিল। তিনি তাড়াতাড়ি দরজার কাছে এসে চিৎকার করে বললেন, কিন্তু শম্ভু তো বলেছিল ওই কালো সুতোটা হাতে থাকলে ওর কোনো ক্ষতি হবে না, ও আসবে না তাহলে। বাইরে তখন নতুন করে আবার ঝড় বৃষ্টি শুরু হয়েছে। অন্ধকারের মধ্যে ওরা যেখানে বসেছিল তার থেকে বেশ খানিকটা দূরে হাসপাতাল থেকে বাইরে যাওয়ার দরজা। বাইরের দিকে ঝমঝম করে বৃষ্টি পড়ছে। মাঝে মাঝে বিদ্যুৎ চমকানোর আলোয় বাইরেটা দেখা যাচ্ছে। হাসপাতালে এই সময় লোকজন কমই থাকে, কিন্তু এখন এখানে কোনো রোগী নেই। একজন ডাক্তার, দুজন সহকারী, বাকিরা কোনো একটা বিশেষ কারণে শহরে গেছে দিন দুয়েকের জন্য। ডাক্তার তাড়াতাড়ি দরজার কাছে এসে ধাক্কা দিতে লাগলো আর বলল, কে কে ভেতরে? যে ভেতরে আছো দরজা খোলো, দরজা খোলো বলছি, মেয়েটা মরে যাবে, দরজা খোলো। এই ডাক্তার, মেয়েটার হাত থেকে কালো সুতো আপনারা খুলে নেননি তো? সত্যি বলুন, সত্যি বলুন। দেখুন, প্রসবের সময় ওভাবে ওইসব কোনো কিছুই শরীরে রাখা যায় না। সমস্ত কিছুই আমাদের খুলে বেডের একপাশে রেখে দিতে হয়। হাতে একটা কালো সুতো ছিল বোধহয়, তাই না? হ্যাঁ ছিল, কিন্তু আশ্চর্য ব্যাপার, সুতোটা খুলে প্রথমে টেবিলের পাশে রাখলাম, কিন্তু পরে আর সেটাকে সেখানে দেখতে পেলাম না। শাশুড়ি আর শুনতে পারল না, ধপ করে বসে পড়ল। তারপর কাঁপা কাঁপা গলায় বলল, সব শেষ হয়ে গেল তাহলে? সব শেষ হয়ে গেল? বাকিরা এবার কেমন যেন ভয় পেল। ডাক্তার আর তার দুজন সহকারী তখনও যেন খানিকটা সাহস বাঁচিয়ে রেখেছিল। গদাই, জগন্নাথ, ডাক্তার এবং তার দুজন সহকারী মিলে দরজা ধাক্কাতে লাগলো। দরজা খোলো, দরজা খোলো, লক্ষ্মীকে ছেড়ে দাও, দরজা খোলো। কে ভেতরে? দরজা খোলো, দরজা খোলো বলছি, মেয়েটা মরে যাবে, দরজাটা খোলো। রত্না আর লক্ষ্মীর শাশুড়ি পাথরের মতো বসে রইল। তাদের পাশে বসে রইল মালতী। সে বুঝতে পেরেছিল কিছু একটা হয়েছে, যেটা তার ভাবনার বাইরে। আমি আমি বলেছিলাম না আমি আসব। ভেতর থেকে সেই হাসিটা ভেসে আসতে লাগলো। মাঝে মাঝেই অদ্ভুত ভয়ঙ্কর গলায় কেউ একটা ছড়া বলে যেতে লাগলো। মাঝে মাঝেই ভেতরে থাকা কাটা ছেঁড়ার যন্ত্রগুলোর টুকটাক শব্দ আসতে লাগলো। ডাক্তার বারবার দরজায় ধাক্কা দিচ্ছে। গদাই পাথরের মতো হয়ে গেলেও প্রাণপণে দরজা ভাঙার চেষ্টা করছে, কিন্তু এই দরজাটা যেন কোনো একটা কারণে পাথরের মতো হয়ে গেছে। 5 জন মিলেও সেই দরজা খুলতে পারছে না। ভেতর থেকে সে বারবার বলছে, আমি বলেছিলাম না আমি সঠিক সময় ঠিক আসব। আবার সেই হাসির শব্দ। তার সঙ্গে একটা অদ্ভুত ব্যাপার ঘটে গেল এবার। ওরা 5 জন দরজা ধাক্কাচ্ছিল। দরজাটা হঠাৎ করে খুলে যেতেই হুড়মুড় করে 5 জন ঘরের ভেতর ঢুকে পড়ল। আর ঠিক তখনই বিদ্যুতের আলোটা জানলা দিয়ে যেন ঘরের ভেতরে এসে ওদের একটা ভয়ানক দৃশ্য দেখিয়ে দিল। বিছানার উপর উঠে বসে রয়েছে লক্ষ্মী। তার দুটো চোখের মণি উল্টে গেছে, আর দুটো পায়ের মাঝখানে বেশ অর্ধেকটা বেরিয়ে এসেছে একটা ছোট্ট শরীর। ঠিক তারই বিছানার কাছে হামাগুড়ি দেওয়ার মতো বসে রয়েছে একটা কালো ছায়ামূর্তি। এখন তাকে আর ছায়ামূর্তি বলে মনে হচ্ছে না, একটা কালো রঙের শরীর বলেই মনে হচ্ছে। তবে তার চেয়েও যে দৃশ্যটা ওদের জন্য অপেক্ষা করছিল, সেটার জন্য ওরা মোটেই প্রস্তুত ছিল না। ছায়ামূর্তিটা দুটো হাতে টেনে ধরেছে সেই ছোট্ট শরীরটাকে, আর তার মুখের চারপাশে ছড়িয়ে রয়েছে রক্ত। তার ভয়ঙ্কর দুপাটি দাঁতের ফাঁকে তখন একটা ছোট্ট তুলতুলে কানের মতো কিছু একটা চিবিয়ে চলেছে সে। ওরা ভেতরে ঢুকতেই সেই ছায়ামূর্তি একবার ওদের দিকে তাকালো। দুটো সাদা ঘোলাটে চোখ, দুপাটি সাদা বড় বড় দাঁত, অদ্ভুতভাবে সে ওদের দিকে তাকিয়ে বলে উঠল, বলেছিলাম
সঙ্গে সঙ্গে ওদের চোখের সামনে সেই ছোট্ট শরীরটার মাথার উপর একটা কামড় বসিয়ে দিল সে। আর ঠিক তখনই লক্ষ্মীর শরীরটা একবার নড়ে উঠল, কিন্তু ওই ছোট শরীরটার কোনো হেলদোল নেই। দেখেই বোঝা যাচ্ছে কখন যেন সে মরে গেছে, আর সেই মারা যাওয়া শরীরের মাথার কাছটা চিবিয়ে চিবিয়ে খাচ্ছে ওই ছায়ামূর্তি। রত্না, লক্ষ্মীর শাশুড়ি আর মালতী ঘরে ঢুকেছিল, কিন্তু এই দৃশ্য তারা দেখতে পারল না। একটা চিৎকার করে মালতী ছুটে গেল বাইরের দিকে। রত্নার মতো সাহসী মেয়েরও পা টলে গিয়েছিল, আর সে দাঁড়ালো না। দরজাটা ধরে কোনো রকমে বাইরে বেঞ্চের কাছে গিয়ে মেঝের ওপর বসে পড়ল। লক্ষ্মীর শাশুড়ি কিন্তু চুপ করে দাঁড়িয়ে একভাবে তাকিয়েছিল সেই ছায়ামূর্তির দিকে। এক সময় যেন সে চিনতে পারল তাকে। তারপর বলল, রুনু, তুই? হ্যাঁ, আমি। আমায় চিনতে পারছো না? মা তো আমায় ঠিক চিনতে পেরেছিল। কিন্তু তুই এসব কেন করলি? ওর জন্যই আমার মরতে হয়েছিল। ডাক্তার আর তার দুজন সহকারী এমন দৃশ্য দেখে বাকরুদ্ধ হয়ে ঘরের একপাশে থমকে দাঁড়িয়ে রইল। জগন্নাথ কথা বলল না। রত্না আবার ঘরে এসে ঢুকেছিল। এবার বলল, তুই এমনটা কেন করলি রুনু? তোকে তো আমরা সবাই ভালোবাসতাম, কিন্তু তুই সেদিন রাতে শিউলি গাছের তলায়। আমি সেদিন রাতে শিউলি গাছের তলায় মরেছিলাম, তাই না? কিন্তু আমায় মেরেছিল কে? আর কেন মেরেছিল? কে 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 মেরেছিল? আর কেন মেরেছিল? কে আমাকে মেরেছিল? সেই অদ্ভুত ভয়ঙ্কর মূর্তি সোজা তাকালো লক্ষ্মীর শাশুড়ির দিকে। লক্ষ্মীর শাশুড়ি তখন যেন ভয়ে থরথর করে কাঁপছে। কোনো রকমে সে বলল, আমি কি করে জানবো? আমি তো তখন এখানেই ছিলাম না। কে আমাকে মেরেছিল? এখনো সত্যি করে বল, সত্যি করে বল, না হলে এখান থেকে আমি কাউকে ফিরতে দেব না। সবাইকে এখানেই মারবো। কথাটা বলে সে এবার একটা হাত দিয়ে হ্যাঁচকা টানে সেই মৃত ছোট্ট শরীরটা টেনে বের করে আনলো লক্ষ্মীর দুপায়ের মাঝখান থেকে। তারপর একটা কামড় বসিয়ে দিল তার গলার কাছে। গলার খানিকটা ছিঁড়ে নিয়ে আবার সে বসে থাকল। এদিকে সঙ্গে সঙ্গে ঘরের দরজা জানলাগুলো ধপধপ শব্দে বন্ধ হয়ে গেছে। ডাক্তারের দুজন সহকারী ঘরের কোণে দেওয়ালে ঠেস দিয়ে ভয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁপছে। ডাক্তার চেয়ারে বসে বোধহয় নিজের এতদিন ধরে বই পড়া বিদ্যা আর বিজ্ঞানের সাথে চোখের সামনে দেখা সত্যিটুকু মেলাবার চেষ্টা করছে। কিন্তু সেই অদ্ভুত মূর্তির নজর কিন্তু সোজা লক্ষ্মীর শাশুড়ির দিকে। এবার গদাইয়ের কেমন যেন সন্দেহ হলো। সে বলল, কে কে মেরেছিল তোকে? হ্যাঁ, মা মেরেছিল? মায়ের জন্য তুই? হ্যাঁ, আমার কি দোষ ছিল আমার? আমি শুধু মেয়ে বলে আমায় ওভাবে মরতে হলো। সব সময় আমার মা আমায় বাঁচিয়ে রেখেছিল, কিন্তু বুড়ি তার সব সহ্য হলো না। তাই বাড়ি থেকে দূরে গিয়ে আমার পেছনে এক পিশাচিনি লাগিয়ে দিল। আর সেদিন রাতে ওই শিউলি গাছের তলায় আমি পিশাচের হাতেই মরেছিলাম। সেদিনই আমি প্রতিজ্ঞা করেছিলাম, আমার এত বড় ক্ষতি যে করেছে তার মনের কোনো কামনা আমি পূর্ণ হতে দেব না। শাশুড়ি আর দাঁড়িয়ে থাকতে পারল না। ভয় কাঁপতে কাঁপতে মেঝের ওপর বসে পড়ল। আমার ভুল হয়ে গেছে রুনু, আমার ক্ষমা করে দে। আমার ভুল হয়ে গেছে। ক্ষমা যে আমি তোকে করতে পারবো না। আমার মাকে তুই কষ্ট দিয়েছিস, প্রতি রাত কষ্ট দিয়েছিস। আমার মা তোর জন্য গুমড়ে কেঁদেছে। তোর জন্য আমার মায়ের আজ এই অবস্থা। তোকে আমি
ছাড়বো না। নারীর সাথে ছোট্ট শরীরটা তখনও যেন বাঁধা ছিল লক্ষ্মীর। সেই মূর্তিটা নিজের দাঁত দিয়ে নারীটা ছিঁড়ে ফেলল। তারপর অর্ধেকটা খাওয়া মাথা ছিবড়ে সহ শরীরটা ছুঁড়ে ফেলে দিল শাশুড়ির গায়ের ওপর। এই নে, তুই চেয়েছিলিস না, তুই যা চেয়েছিলিস তাই নে। গদাইয়ের মাথার ভেতরটা কেমন যেন হয়ে এসেছিল। চোখের সামনে নিজের সন্তানের এমন পরিণতি দেখে সে কেমন যেন হয়ে গিয়েছিল। তার নিজের মেয়ে মরেছে তার মায়ের হাতে, আর এখন তার নিজের ছেলে মরেছে তার নিজের মেয়ের হাতে। লক্ষ্মীও বেঁচে আছে বলে মনে হয় না। গদাইকে একটা ভয় চেপে ধরল। সে ক্ষান্ত পায়ে ঘরের মেঝের ওপর ধপ করে বসে পড়ল, একটা কথা বলল না। রত্না তাড়াতাড়ি এগিয়ে এসে মৃত শরীরটাকে ঠেলে দিল ঘরের একপাশে, তারপর বলল, মাসি, গদাইদা, এখান থেকে বেরোতে হবে। এখানে বেশিক্ষণ থাকলে আমি না চাইলে তোরা কেউ এখান থেকে বেরোতে পারবি না, কেউ না। অদ্ভুত হাসিতে ঘরের ভেতরটা ভরে উঠল। আবার সেই হাসিটা যেন ঘরের ভেতর এদিক ওদিক ঘুরে বেড়াতে লাগলো। অন্ধকার ঘরে কিছু দেখা যায় না। মাঝে মাঝে জানলার একটা খোলা পাল্লা দিয়ে বিদ্যুতের আলো ঘরে এসে ঢুকলে দেখা যায় বিছানার ওপর লক্ষ্মীর শরীরটা তখন আবার আগের মতো শুয়ে পড়েছে। সেই ছায়ামূর্তিটা অদ্ভুতভাবে লক্ষ্মীর শরীরের ওপর এসে ঘুমিয়ে রয়েছে। যেন মনে হচ্ছিল লক্ষ্মী চির ঘুমে ঘুমিয়ে পড়েছে, আর তার বুকের ওপর এসে শুয়েছে রুনু। হাসির শব্দটা এবার বদলে যেতে লাগলো কান্নায়। গোটা ঘর জুড়ে যেন কেউ গুমড়ে গুমড়ে কেঁদে চলেছে। গোটা ঘরের ভেতর সেই কান্নার শব্দ শুনে রত্নার মনেও কেমন একটা অদ্ভুত ভাব এসে জমা হচ্ছিল। কত বড়ই বা ছিল রুনু? খুব বেশি হলে 10 বছর কিংবা 11 বছর। আজ থেকে প্রায় 3-4 বছর আগে সে মারা গেছে। এত দিন ধরে সে অপেক্ষা করেছে। তাহলে কি সেদিন বাড়ির মাঝখানে যাকে তারা দেখেছিল সেটাই রুনু ছিল? গদাই আর কোনো কথা বলেনি। মাটির ওপর প্রায় অবসন্নের মতো বসে থাকতে থাকতে তার বয়স্ক মা অর্থাৎ লক্ষ্মীর শাশুড়ি কেমন যেন পাথরের মতো হয়ে গিয়েছিল। যখন সবার সম্বিত ফিরল, সবাই দেখতে পেল ঘরের মধ্যে কেউ কোথাও নেই। দরজা জানলা সব খোলা। ঘরের মধ্যে সেই বিভৎস ছায়ামূর্তি আর নেই। বিছানায় শুয়ে রয়েছে লক্ষ্মী, তার শরীরে কোনো প্রাণ নেই। আর ঘরের মেঝের ওপর শুয়ে রয়েছে আধ খাওয়া সেই মৃত ছোট্ট শরীরটা। এরপর কয়েক মাস কেটে গেছে। শম্ভু যার কাছে আগে ওরা দেখিয়েছিল সেখানে গদাই আবার গিয়েছিল। সমস্যাটা শুনে শম্ভু বলেছিল, আমি আগেই বলেছিলাম বড্ড দেরি হয়ে গেছে। যা হবার তা হবেই। কালো সুতোটা হাত থেকে খুলে যাওয়াই ছিল লক্ষ্মীর ভবিতব্য, তাই এমন হয়েছে। আমার যে আর কিচ্ছু রইল না। আমি এবার কি করব বলুন তো? হ্যাঁ, যা হবার তা হয়েছে। তুমি শহরে ফিরে যাও, এখানে আর থেকো না। এখানে থাকলে বারবার এসব কথাই মনে হবে। একসাথে তুমি 3 জনকে হারিয়েছ, তাছাড়া আগে হারিয়েছ একজনকে। এ গ্রামে তো তোমার আর কেউ নেই। গদাই তেমনটাই সিদ্ধান্ত নিয়েছিল। গ্রামের জমি জমা বাড়িঘর সমস্ত কিছু অল্প টাকা পয়সায় বিক্রি করে সে ফিরে গিয়েছিল শহরে। আর কখনো বিষ্ণুপুরে সে ফেরেনি। তবে বিষ্ণুপুরের সেই রাতের কথা তার চিরজীবন মনে থাকবে। তবে সেই রাতে হাসপাতালের বিছানার ওপরে একটা শিউলি ফুল পড়েছিল, তাজা রক্তে ভেজা একটা শিউলি ফুল। সেটা কেউ দেখেনি, তবে গদাই সেদিন বাড়ি ফিরে এসে দেখেছিল তার বাড়ির পেছনের শিউলি গাছটায় কোনো একটা আশ্চর্য উপায়ে যেন শিউলি ফুল সাদা হয়ে গেছে। 3-3টে মৃতদেহ পুড়িয়ে বাড়ি ফিরতে ফিরতে বেশ অনেকটা রাত হয়ে গিয়েছিল।
গোটা রাত সে শিউলি গাছের তলাতেই কাটিয়ে দিয়েছিল। তবে সকালে উঠে কিন্তু দেখেছিল শিউলি গাছে একটাও শিউলি ফুল নেই। এতক্ষণ আপনারা শুনছিলেন লাল রঙের শিউলি, রচনা সুকান্ত দাস। আজকের গল্প পাঠ ও গল্পের সূত্রধারে ছিলাম আমি, সায়ন্তন। অন্যান্য চরিত্রে আমার সাথে ছিল সোনিয়া, সৃষ্টি, রুবিনা, আর্য, অস্মিতা, সৌমিলি, ইভান এবং সুপ্রজা। এই গল্পের নাট্যরূপ নির্মাণে ছিল অনিন্দিতা, শব্দ সংযোজনে ছিল পিয়ালি, আবহ সঙ্গীত ও স্পেশাল এফেক্টসে ছিল শঙ্খ ও রণজয়। এই গল্পের প্রচ্ছদ নির্মাণ করেছেন শুভদীপ বন্দ্যোপাধ্যায়। কেমন লাগলো আজকের গল্পটা? যদি আমাদের গল্পগুলো আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিকে লাইক করে দেবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আপনাদের মতামত। আগামী পর্বে আবার আপনাদের সঙ্গে দেখা হবে আরও একটা নতুন পর্ব নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার, শুভরাত্রি। Tilly, tilly, bom, the night hides in.